বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজের। সাথে আছে সৌমিত্র শুভ্র। গত কয়েকদিনের তুলনায় দেশে কমেছে করোনা সংক্রমণের হার। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, শেষ 24 ঘন্টায় পরীক্ষার তুলনায় নতুন সংক্রমিত হয়েছে 23.51%। মারা গেছেন 33 জন। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। বলেন, এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2424 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,163 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 3,166 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন। করোনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,163 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাগম এড়িয়ে চলুন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডাক্তার সুলতানা লতিফা জামান মা ও শিশু হাসপাতালে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 217 জনে। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত 167 জন। 6টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় 856টি। এর মধ্যে নগরীতে আক্রান্ত 96 জন আর বিভিন্ন উপজেলায় 71 জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,764 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 165 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 6,957 জন। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির বিষয়ে কিছু জানতেন না। মহাপরিচালকের অনুরোধে অন্য একটি সভা শেষে উপস্থিত হয়েছিলেন চুক্তি অনুষ্ঠানে, এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি অধিদপ্তরের ব্যাখ্যা পেলে স্পষ্ট হবে। জানান, কোনো প্রতিষ্ঠানের সাথে লাইসেন্স করা বা চুক্তি করার এখতিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের, মন্ত্রণালয়ের নয়। মন্ত্রী জানান, সারা দেশের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মনিটরিং করতে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। লাইসেন্স ইস্যু করার ক্ষমতা স্বাস্থ্য অধিদপ্তরের, নবায়ন করার ক্ষমতা স্বাস্থ্য, এটা মন্ত্রণালয়ে আসার দরকার হয় না। মন্ত্রণালয় নির্দেশনা দিলে তো ফাইলই থাকবে, ব্যাখ্যা দিলেই তো পাবেন। এবং সেটা তো সচিব চেয়েছে, ব্যাখ্যাটা আমরা অপেক্ষা করে দেখি কি ব্যাখ্যা দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের দেশ থেকে পালানোর সব পথ বন্ধ করে দেয়া হয়েছে, এমন দাবি করেছে র্যাব। সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানিয়েছেন, শাহেদের দেশ ত্যাগ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। দুপুরে রাজধানীর উত্তরায় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জানান, শাহেদকে ধরতে যৌথ অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি তদন্ত হচ্ছে শাহেদের অস্ত্রের বৈধতা নিয়েও। এদিকে শাহেদের দুর্নীতি ও সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের BFIU সহ 9টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক। শাহেদকে গ্রেফতার করার জন্য ঢাকা শহরের পাশাপাশি দেশের সকল জায়গাতে, সকল প্রত্যন্ত অঞ্চলে র্যাব তার অভিযান পরিচালনা করছে। শাহেদ করিমের শ্বশুরবাড়ি মৌলভীবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সচেষ্ট ছিল যাতে কোনোভাবেই শাহেদ করিম দেশ ত্যাগ করতে না পারে। ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা, স্বাদের কাছে হারবে সবাই। করোনার নমুনা পরীক্ষা ক্রমশ কমছে। নমুনা পরীক্ষা আরও বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ব্রিফিংয়ে তিনি বলেন, ল্যাবগুলোর সক্ষমতা অনুযায়ী পরীক্ষা বাড়াতে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে স্বাস্থ্য বিভাগকে দ্রুত উদ্যোগ নিতে হবে। করোনার চিকিৎসা, সংক্রমণ রোধ ও অন্যান্য রোগের চিকিৎসা অব্যাহত রাখতে মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের মাঝে সুসমন্বয় জরুরি। ওবায়দুল কাদের বলেন, করোনা পরীক্ষার ভুয়া সনদ উদ্বেগ বাড়ানোর পাশাপাশি বিদেশে দেশের ইমেজ নষ্ট করছে। গত কয়েকদিনে আমরা লক্ষ্য করছি করোনার নমুনা পরীক্ষা ক্রমশ কমছে, আবার পরীক্ষিত নমুনা বিবেচনায় আক্রান্তের শতকরা হার বেশি। আমি নমুনা পরীক্ষা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করছি। করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় বিশ্বে কিছুটা কমেছে প্রাণহানি।
মারা গেছেন ৩,৭৩১ জন। একদিনে শনাক্ত হয়েছে আরও প্রায় ২ লাখ মানুষ। দিনে সর্বোচ্চ ৭৭০ জনের প্রাণ গেছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি প্রায় ৭৩,০০০। যুক্তরাষ্ট্রে গেল 2 দিনে কিছুটা কমেছে মৃতের সংখ্যা। সোমবার মারা গেছেন 450 মানুষ। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,38,000। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 64,500 মানুষ। তবে কড়াকড়ি বাড়ানো হয়েছে ক্যালিফোর্নিয়ায়। মেক্সিকোতেও কিছুটা কমেছে প্রাণহানি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন, মহামারী মোকাবেলায় মিশ্র বার্তার কারণে জনগণের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন রাষ্ট্রনেতারা। সবাই অপেক্ষায় আছি একটি কার্যকর ভ্যাকসিনের, কিন্তু এই মুহূর্তে সংক্রমণ রোধ এবং জীবন রক্ষার জন্য যেসব পদ্ধতি রয়েছে তার উপর বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। স্থানীয় পর্যায়ে বাড়াতে হবে কড়াকড়ি। এজন্য প্রতিটি সরকার নেতা এবং ব্যক্তিকে উদ্যোগী হতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় রাষ্ট্র সরকার প্রধানরা যথাযথ পদক্ষেপ না নিলে মহামারী পরিস্থিতি আরও খারাপ হবে। আবারও এই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অভিযোগ, WHOর মৌলিক করোনা শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই বাড়ছে সংক্রমণ। এদিকে জাতিসংঘের সতর্কতা, মহামারীর কারণে বিশ্বে এই বছর অভুক্ত মানুষের কাতারে যোগ হবে আরও 13 কোটি মানুষ। মহামারী শুরুর 7 মাস পার হলেও করোনা ভাইরাসের সংক্রমণ কমার কোনো লক্ষণই দেখছেন না বিশেষজ্ঞরা। উল্টো বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে, মৌলিক করোনা শিষ্টাচার আর স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা চলছে তা আরও ভয়াবহ করবে পরিস্থিতি। WHO বলছে, মহামারীর ভয়াল সময়ে লকডাউন প্রত্যাহার এবং পুরোদমে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু ছিল সবচেয়ে বড় ভুল। পরিস্থিতি মোকাবেলায় মিশ্র বার্তার কারণে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন রাষ্ট্রনেতারা। সবাই অপেক্ষায় আছি একটি কার্যকর ভ্যাকসিনের, কিন্তু এই মুহূর্তে সংক্রমণ রোধ এবং জীবন রক্ষার জন্য যেসব পদ্ধতি রয়েছে তার উপর বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। স্থানীয় পর্যায়ে বাড়াতে হবে কড়াকড়ি। এজন্য প্রতিটি সরকার নেতা এবং ব্যক্তিকে উদ্যোগী হতে হবে। এদিকে জাতিসংঘের তথ্য বলছে, বিশ্বে পুষ্টিহীনতায় ভুগছে 200 কোটির বেশি মানুষ। আশঙ্কা, করোনা মহামারীর কারণে এবছর দীর্ঘমেয়াদী অভুক্তের তালিকায় যুক্ত হতে পারে আরও 13 কোটি মানুষ। বিশ্বের বেশিরভাগ দেশেই অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে, পাশাপাশি বেড়েছে অপুষ্টিজনিত রোগ। এই পরিস্থিতি চলতে থাকলে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা তা অর্জন করা সম্ভব হবে না। এজন্য অবশ্যই সবাইকে সহজলভ্য খাদ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং মেক্সিকোতে ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও চালু রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যস্ততা বেড়েছে পর্যটন কেন্দ্রগুলোতেও। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। করোনা আপডেটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়চে ভেলের সাংবাদিক অনুপম দেবকানন্দ। অনুপম, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। ব্রিটিশ একটি গবেষণা সংস্থা বলছে, করোনার অ্যান্টিবডি তৈরির 3 মাসের মধ্যে তা আবার অকার্যকর হয়ে যেতে পারে। এই গবেষণার ব্যাপারে একটু বিস্তারিত শুনতে চাই। আসলে সার্বিকভাবে কি তথ্য তারা আর দিলেন? এই গবেষণাটি আসলে আরো অন্য অনেকগুলো গবেষণার মতোই একেবারে পুরোপুরি যে শতভাগ প্রমাণ হয়েছে এরকম না, কিন্তু এই গবেষণা যেহেতু অনেকেই আলোচনা করছেন এবং অনেক বিজ্ঞানী বিভিন্ন দেশের তারাও এটিকে সমর্থন করছেন যে তারাও কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ পেয়েছেন, সুতরাং যখন পিয়ার রিভিউ হবে এবং সার্বিকভাবে স্বীকৃত হবে তখন আসলে পুরো ব্যাপারটা বোঝা যাবে। কিন্তু এখন পর্যন্ত ইংল্যান্ডের বিজ্ঞানীরা যেটি বলছেন যে তারা মোট 65 জন কনফার্মড কোভিড-19 রোগী এবং 31 জন যারা চিকিৎসা সেবার সঙ্গে জড়িত, যারা নিয়মিত তাদের অ্যান্টিবডি টেস্ট করা, 20 থেকে 30 দিনের মধ্যেই যাদের শরীরে অ্যান্টিবডি হয়েছিল সেই বডির যে সংখ্যা এবং যে কার্যকারিতা সেটি কমতে শুরু করেছে এবং 2 থেকে 3 মাসের মধ্যে সেটা বেশিরভাগ মানুষের শরীরে দেখা গেছে যে একেবারে নাই হয়ে গেছে এবং অ্যান্টিবডি শরীরে ছিল না। সুতরাং এখন পর্যন্ত যেই আলোচনাটা চলছিল যে হার্ড ইমিউনিটির পথে হাঁটতে পারে কিনা, বাংলাদেশেও আমরা সেই আলোচনাটা শুনছিলাম যে বাংলাদেশে অনেকে বলছিলেন যে 80% মানুষ আক্রান্ত হয়ে গিয়েছেন বা গিয়ে থাকতে পারেন এরই মধ্যে। সুতরাং অনেক ধরনের শিথিলতার একটি ব্যাপার ছিল, কিন্তু এখন আসলে এটি একটি প্রশ্নের মুখে পড়ে গেছে যে মানুষের শরীরে যদি অ্যান্টিবডি নাই থাকে, অর্থাৎ ইমিউনিটি গ্রো না করে, সেক্ষেত্রে হার্ড ইমিউনিটি আসলে কিভাবে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যেই ভ্যাকসিন আবিষ্কার নিয়ে এখন গবেষণা
গবেষণা চলছে, সেই ভ্যাকসিন যদি আসে বাজারে, তারপরও কিন্তু ভ্যাকসিনগুলো যেহেতু সরাসরি ভাইরাস যেভাবে মানুষের শরীরে রেসপন্স তৈরি করে, যে প্রতিক্রিয়াগুলো তৈরি করে, ভাইরাসটিও সেই একই ধরনের জিনিসই করে, দুটো আসলে প্রায় একই রকম। তাহলে ভ্যাকসিনও কিন্তু আসলে ভাইরাস ঠেকাতে পারবে না। সেক্ষেত্রে এখন ফ্লু এর ক্ষেত্রে যেরকম হয় প্রতি বছর নতুন নতুন ভ্যাকসিনের ক্ষেত্রেও যদি এইরকম যদি হয় তাহলে ভ্যাকসিনের ক্ষেত্রে সেরকম করতে হবে। সেক্ষেত্রে বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। জটিল হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণ এবং এক্ষেত্রে রাষ্ট্রনেতাদের নীতিকেও দায়ী করা হচ্ছে। যদি একটু বিশ্লেষণ করতে বলি স্বাস্থ্য সংস্থা প্রধানের বক্তব্য, কি বলবেন? এই বিষয়টি আসলে অনেকদিন ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আসছে, এই কারণে যে এতদিন আমরা দেখতাম যে একেবারে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়ে প্রতিটা দেশ নিজের মতো করে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরে এখন কিন্তু অর্থনৈতিক চাপেই হোক আর নানা ধরনের যে কোনো কারণেই হোক এখন আবার স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে পৃথিবী। সবগুলো দেশের মধ্যে আবার যোগাযোগ তৈরি হচ্ছে, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, পর্যটন সবকিছুই আবার চালু হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের উদাহরণ যদি বলি, বাংলাদেশ থেকে ইটালিতে কিছু যাত্রী গিয়েছেন এবং তাদের মধ্যেও করোনা ভাইরাস পাওয়া গিয়েছে, তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরকম কিন্তু সব দেশেই হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশও যদি তাদের বর্ডার সবার জন্য খুলে দেয়, আবার সব ধরনের যোগাযোগ শুরু হয়, বাংলাদেশে অন্য যে কোনো দেশ থেকে করোনা ভাইরাসের রোগী এসে আবার দ্বিতীয় ওয়েভ সেটা শুরু করতে পারেন। সুতরাং সবগুলো দেশ এখন যদি নিজেদের মতো করে ব্যবস্থা না নিয়ে একসাথে বসে একই ধরনের কার্যক্রম না নেয়, এবং বিশেষ করে আমেরিকা যেরকম করছে, আমেরিকায় আসলে এক এক স্টেটে এক এক ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে কোনো একটা কংক্রিট ব্যবস্থা নেই। এবং আমেরিকা আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ডোনেশন সেটা তারা সদস্যপদ উইথড্র করার কথা বলছে, চীন একরকম করে কাজ করছে, ইউরোপীয় ইউনিয়ন একরকম করে কাজ করছে, আবার আফ্রিকার দিকে অনেকে আবার নজর দিচ্ছেন না, এই ধরনের অভিযোগও আছে। সুতরাং যে কোনো ক্ষেত্রে যদি একটা জায়গাকে সীমাবদ্ধ করে করোনা ভাইরাসের রেসপন্স করা হয়, অন্য জায়গায় যদি করোনা ভাইরাস ছড়াতে থাকে, তাহলে যে কোনো সময় আবার সেই জায়গা থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো সময় যে কোনো ওয়েভ তৈরি হতে পারে। দেখা গেল 5 বছর পরে আবার করোনা ভাইরাসের মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সুতরাং এটাকে একেবারে সমূলে বিনাশ করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যে জিনিসটা আসলে এখন একেবারেই অনুপস্থিত। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আসলে বারবার এটাই মনে করে দেওয়ার চেষ্টা করছে। সেই নীতিগত ঐক্যের কথাই হয়তো তিনি বলছেন। হ্যাঁ, ঠিকই। অনুপম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনুপম ছিলেন আমাদের সঙ্গে, ডয়চে ভেলের সাংবাদিক তিনি। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এই দে ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে হতে পারেন মিলিয়নিয়ার। দর্শক, করোনা পরিস্থিতির আরও খবর জানবো, তবে তার আগে জেনে নিতে চাই দিনের আরও কিছু খবর। গভীর শোক, বিনম্র শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় শেষ বিদায় নিলেন বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। প্রিয় কর্মস্থল যমুনা ফিউচার পার্কে রাষ্ট্রীয় সালাম জানানো হয় সাহসের এই বাতিঘরকে। ফুলেল শ্রদ্ধা জানান নিকটাত্মীয়, দীর্ঘদিনের সহকর্মী, কর্মকর্তা, কর্মচারীরা। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে এখানেই হয় নামাজে জানাজা। মোহসেনুল হাকিমের রিপোর্ট। সকাল থেকেই বৃষ্টি, এর মাঝেই আসতে থাকেন স্বজন, শুভাকাঙ্ক্ষীরা। শেষবারের মতো নিজের সৃষ্টি ফিউচার পার্কে আসেন স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম। তার নিথর নীরব আগমনে প্রকৃতিতেও যেন নেমে আসে স্তব্ধতা। ধর্মীয় রীতি মেনে জানাজার জন্য সারিবদ্ধ সবাই। পূর্ব ঘোষণা অনুযায়ী জোহরের পরেই অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। এর আগে উপস্থিত সবার কাছে বাবার জন্য দোয়া চান তার সন্তান, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। প্রতিশ্রুতি দেন পাওনা দেনা মিটিয়ে দেওয়ার। দেশবাসীর কাছে দোয়া কামনা করি আমরা যাতে আমার বাবা যেগুলো করে গেছেন এগুলো সুন্দরভাবে ধরে রাখতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা পার করে দিয়ে আসতে হয়েছে তাকে। এই পথে আপনারা অনেকেই মনে অনেক আঘাত পেতে পারেন, অনেক ভুল বুঝতে পারেন। আমি আমার বাবার ছেলে হিসাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার বাবার তরফ থেকে। আপনারা সবাই যারা এখানে যমুনা গ্রুপে কাজ করেন, আপনারা কেউ মনোবল ভাঙবেন না। আমরা একটা পরিবার, একই সাথে থাকবো ইনশাল্লাহ। এই কঠিন সময় আপনারা ছিলেন, আমরা পারি করেছি দীর্ঘ সময়। আগামীতেও আমরা ইনশাল্লাহ একসাথে থেকে সামনে এগিয়ে যাব।
এরপর বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানানোর পালা। রাষ্ট্রের পক্ষ থেকে ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে দেওয়া হয় সম্মান গার্ড। নীরবতা পালন করে সম্মান জানানো হয় বিদেহী এই মুক্তিযোদ্ধাকে। দেওয়া হয় রাষ্ট্রীয় সালাম। এরপর নিজ হাতে গড়া প্রিয় ফিউচার পার্ক থেকে বিদায় নেন দেশের অর্থনীতিতে অবদান রাখা মহিরুহ নুরুল ইসলাম। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। পরিবার, স্বজন, প্রতিষ্ঠানের কর্মীদের শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় নুরুল ইসলামকে। চূড়ান্ত বিদায়ক্ষণে স্বজনদের হাহাকার, মাথার ওপর থেকে নির্ভরতার ছায়া সরে গেল। অভিভাবকহীন হয়ে পড়লাম আমরা। তারপরও তার দেখানো পথেই চলার প্রত্যয় জানান স্বজনরা। মাহফুজ মিশুর রিপোর্ট। শেষবারের মতো যমুনা ফিউচার পার্ক চত্বরে এসেছিলেন এর স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম। কিছুক্ষণ পর চলেও গেলেন সবাইকে কাঁদিয়ে। আর কোনোদিন কখনোই এখানে ফিরবেন না ভীষণ স্বপ্নবাজ মানুষটি। বনানী কবরস্থান, আজীবন সংগ্রামী এই মানুষটির শেষ ঠিকানা এখানেই। সেখানেও তার জন্য অপেক্ষায় বন্ধু, স্বজন, সহযোদ্ধারা। কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা। কঠিন সময় এই করোনাকালেও তাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন যারা, তারা যেন বড্ড অসহায়, ছিলেন বাকরুদ্ধ, শোকে কাতর। সবচেয়ে বড় শক্ত বইতে হচ্ছে নুরুল ইসলামের পরিবারের সদস্যদের, যাদের তিনি আগলে রেখেছিলেন শত সংকটেও। আব্বার জন্য দোয়া করেন, আব্বা যাতে জান্নাতবাসী হন, আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা ছোটোবেলা থেকেই তাই এই দীক্ষায় পেয়ে এসেছি এবং আশা করি আমরা যে শিক্ষা পেয়েছি ভবিষ্যতে বাবার ওইভাবে আমরা চলবো আর কি। সবাই আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে এবং ওনাকে যেন জান্নাত নসিব করে এবং শোকসন্ত পরিবারকে আল্লাহ যেন হেফাজত করে। খুব কম টাকা লোন নিয়ে নিজের বেশিরভাগ ইনভেস্টমেন্ট উনি করে এত বড় বড় বিজনেস করে লাখ লাখ মানুষের কর্মস্থান সে গড়ে তুলেছে। এটা বাংলাদেশ অনেক বড় একটা অ্যাসেট মিস করলো। উনি এলাকার সাথে সবসময় কাজ করতেন এবং এলাকার দুঃখ দুর্দশা এবং এলাকার চাহিদা এইগুলি চিন্তা ভাবনা করতেন এবং ছোটোবেলা থেকে আমি দেখতাম উনি খুব সাহসী ছিলেন। আর নির্ভরতার চূড়ান্ত ঠিকানা যমুনা গ্রুপের চেয়ারম্যানকে হারিয়ে হঠাৎ অভিভাবকহীন তার কর্মীরা। ওনার চলে যাওয়া বাংলাদেশের জন্যে, বাংলাদেশের অর্থনীতির জন্যে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্যে চরম ক্ষতিকর হলো। এবং আমরা যেটা বলতে পারি যে আমরা যারা যমুনা গ্রুপে কাজ করি তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম। দাফনের পর সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা, সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আকুতি একটাই, পরপারে ভালো থাকবেন। লাখো মানুষের জীবন গড়ে দেয়া, আজীবন বাংলাদেশের প্রতি দায়বদ্ধ থাকা মানুষ নুরুল ইসলাম। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আরেকটি শোকের সংবাদ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 3:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার টাঙ্গাইলের কালিহাতীতে প্রথম জানাজা শেষে আনা হবে ঢাকায় বাদেশা গুলশান সোসাইটি মাঠে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। 1962 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন তিনি। 1970-72 মেয়াদে অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1995 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিতে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় যাদের 4 খলিফা বলা হতো, শাহজাহান সিরাজ ছিলেন তাদেরই একজন। আগামীকাল তার প্রাণপ্রিয় কালিহাতীতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ঢাকার বনানীতে তার দাফন অনুষ্ঠিত হবে এবং এর আগে আমরা গুলশান সোসাইটি জামে মসজিদে আগামীকাল বাদ ইশা তার আরও একটি জানাজা হবে। এবার করোনা আপডেটের অন্যান্য খবর।
রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় স্পৃষ্ট হয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের অস্থায়ী ভবনের নিচ তলায় করোনা নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে আনার জন্য মাটি খুঁড়ছিলেন 2 শ্রমিক। এক পর্যায়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান শ্রমিক আনোয়ার হোসেন ও আব্দুল আজিজ। নিহতদের পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। গণপূর্ত বিভাগের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মাটি যেটা খুঁড়েছে আর কি, বোরিং যেটা করেছে, সেখানে আমরা এদিকে কোনো লাইন দেখতে পাইনি। তো সেখানে যেটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেহেতু পানি আছে, আমরা সেখানে লোহার একটা দেখেছি, লোহার একটা পাইপ দেখছি। সেই পাইপটা তার হচ্ছে নিচের দিকে হয়তো দিয়েছিল আর কি, খুঁড়েছিল। তো সেটা হয়তো বৃষ্টির পানির সাথে কোনোভাবে কোনো একটা ইলেকট্রিক লাইন হয়তো ছিঁড়ে গেছে নিচে, সেখান থেকে ইলেকট্রিফাইড হয়েছে বলে আমরা ধারণা করছি। করোনা দুর্যোগে পাহাড়ের হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে সেনাবাহিনী। সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন দুর্গম এলাকায় দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান। তিনি বলেন, করোনা মহামারীর শুরু থেকে সাধারণ মানুষের পাশে আছে সেনাবাহিনী। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতির সময় হলো, একটু পরেই ফিরছি, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। দর্শক, কিছুক্ষণ আগে বিতর্কিত রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের জালিয়াতির অন্যতম সহযোগী এবং মামলার 2 নম্বর আসামি বলে জানিয়েছে র্যাব। অন্যান্য খবরে যাচ্ছি। করোনা সংক্রমণের এই সময়ে স্বাচ্ছন্দ্যে দূরত্ব বজায় রেখে কেনাকাটায় সুপার শপগুলোতে বাড়ছে গ্রাহক সংখ্যা। কিন্তু কেনার জন্য যেই ট্রলিতে পণ্য সংরক্ষণ করা হচ্ছে তা কতটা নিরাপদ? কারণ একই ট্রলি ব্যবহার করছে অসংখ্য ক্রেতা। তাই সংক্রমণ থেকে সুরক্ষা দিতে এগিয়ে এসেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সেফনিল। রাজধানীর ধানমন্ডিতে জনপ্রিয় সুপার শপ মিনা বাজারে সরবরাহ করা হয়েছে সেফনিল ডিসইনফেক্ট্যান্ট কিট। কেনাকাটার জন্য ক্রেতারা যে ট্রলি ব্যবহার করেন তার সঙ্গে যুক্ত করা হয়েছে বিশেষ এই যন্ত্র, যা এক পাশ থেকে সরিয়ে অন্য পাশে নিলেই জীবাণুমুক্ত হচ্ছে ট্রলির হাতল। জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে ট্রলি ব্যবহার হয় এমন সব স্থানে জীবাণুনাশক কিট পৌঁছাতে চায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। বিমানবন্দর এলাকাতেও এই কার্যক্রম চালু করতে চায় প্রতিষ্ঠানটি। ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ কার্যকর বলে মনে করে সুপার শপ উদ্যোক্তা এবং ক্রেতারা। এই সিচুয়েশনে হচ্ছে যে সেফটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কাস্টমারদের কাছেও এবং হচ্ছে যে যারা চলাচল করছে তাদের জন্য। এই হ্যান্ডেল থেকেও তো আসলে জ্যামটা ঢুকতে পারে তাদের মধ্যে, সো এই ঝুঁকিটা তারা এড়ায় চলতে পারবে, তারা সেফ থাকতে পারবে। এভাবে আসলে তারা একজন মানুষ নিজেকে প্রোটেক্ট করতে পারবে, সো দ্যাট তার ফ্যামিলি প্রোটেক্টেড থাকবে। এটা আমি করে দিলে তো এটা ক্লিন হয়ে গেল, ডিসইনফেক্টেড হয়ে গেল, আর আমিও সেফ থাকলাম। 72% পার্টিকেল ফিল্টার সক্ষম ফেস মাস্ক আনলো সারা লাইফস্টাইল। তাদের মাস্কটিতে আরও রয়েছে অ্যাডজাস্টেবল নোজ পিন ও আরামদায়ক ইয়ার লুপ। এছাড়াও ফেস মাস্কটির অন্যতম বিশেষত্ব হলো এটি ওয়াশেবল এবং পুনর্ব্যবহারযোগ্য। মাস্কটি শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে লেভেল 2 এর মান পূরণ করে, যা KN95 মাস্কের সমতুল্য বলে দাবি করেছে কর্তৃপক্ষ। মাস্কটি সরকারি DGDA এর ল্যাবে পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে, আর প্রতিটি মাস্কের মূল্য নির্ধারিত হয়েছে 50 টাকা। দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বদলে গেছে মানুষের স্বাভাবিক কার্যক্রম, বদলে গেছে ক্রীড়াঙ্গনেরও অনেক হিসাব নিকাশ। তাই T20 বিশ্বকাপ না হলে বাংলাদেশ দলের নিউজিল্যান্ডে নির্ধারিত 3 ম্যাচের T20 সিরিজটি হওয়ার সম্ভাবনাও ক্ষীণ, এমন তথ্য জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বললেন, চলতি মাসের শেষ সপ্তাহেই জানা যাবে অস্ট্রেলিয়া নির্ধারিত T20 বিশ্বকাপের ভবিষ্যৎ। সেই সাথে ব্যক্তিগত অনুশীলনের জন্য ক্রিকেটারদের মিরপুর স্টেডিয়াম ব্যবহার করার আহ্বান জানালেন তিনি। করোনার কারণে বদলে গেছে বিশ্ব ক্রিকেটের অনেক সমীকরণ। 4 মাস পর ইংল্যান্ড উইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে নতুন রূপে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও এখনও অনিশ্চিত T20 বিশ্বকাপের ভাগ্য। 16 দলের সেই বিশ্ব আসরের প্রস্তুতি নিতে বাংলাদেশ দলের সফরের কথা ছিল নিউজিল্যান্ড। অনিশ্চিত সেই 3 ম্যাচের T20 সিরিজও। বিশ্বকাপের ভাগ্যের সাথে সেই সিরিজের ভাগ্যও অনিশ্চিত, জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। অক্টোবরের 3 ম্যাচে T20 যেটা নিউজিল্যান্ডের সাথে আমাদের ছিল, বেসিক্যালি এটা আপনার
আমাদের একটা আইসিসি ইভেন্টের আগে একটা প্রিপারেশনের অংশ হিসেবে ছিল। এটা পুরোপুরি ডিপেন্ড করবে আইসিসি টুর্নামেন্টটার ডিসিশন কোন দিকে যাচ্ছে। যদি ওয়ার্ল্ড টি20-র ব্যাপারে কোনো নেগেটিভ সিদ্ধান্ত আসে, সেই ক্ষেত্রে এই সিরিজটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সাদা আর রঙিন পোশাকের ক্রিকেটে অনেক কিছুই ভেসে গেছে করোনার তোপে। টাইগারদের সেই আক্ষেপ কমাতে যত দ্রুত সম্ভব ঘরোয়া ক্রিকেটের থেমে যাওয়া আসর আবারও শুরু করার তাগিদ বিসিবিরও। যখনই খেলাটা মাঠে ফিরে আসুক, ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে মাঠে ফিরে আসবে। আমাদের প্রচেষ্টা থাকবে যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়েই শুরু করার জন্য। এদিকে ঘরবন্দি ক্রিকেটাররা অনেকেই ফিটনেস ধরে রাখতে অনুশীলন করছেন নিজের পছন্দের জায়গায়। এমন সংবাদ অজানা নয় বিসিবিরও। সার্বিক নিরাপত্তার কারণে সেটি আবারও নিরুৎসাহিত করার কথা বললেন বিসিবির প্রধান নির্বাহী। আহ্বান জানালেন হোম অফ ক্রিকেটের সব সুযোগ সুবিধা ব্যবহারের। আমাদের অ্যাডভাইস হচ্ছে আমরা এই সময়টায় এই ধরনের বাইরে কোনো প্র্যাকটিস আমরা ডিসকারেজ করি। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ওপেন করে দিয়েছি আমাদের ফ্যাসিলিটিসগুলো, চাইলে তারা ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ফ্যাসিলিটিসগুলো ব্যবহার করাটাই ভালো হবে বর্তমান পরিস্থিতিতে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।